This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে। শুরুতেই রবীন্দ্রনগরের দিকে নজর রাখতে হচ্ছে। রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, সরানো হলো আইসিকে। এই মুহূর্তের খবর, সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিং এ। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সরানো হলো মহেশতলার এসডিপিও কেও। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয় থেকে আপডেট নেব। সুপ্রিয়, দেখো, গত বুধবার অর্থাৎ চলতি সপ্তাহের বুধবারে রবীন্দ্রনগরে যে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরবর্তীতে রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্রনগর থানার যিনি আইসির দায়িত্বে ছিলেন অর্থাৎ মুকুল মিয়া, তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে যে অর্ডার ইস্যু হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেই অর্ডারে কিন্তু মুকুল মিয়াকে দার্জিলিং এ পাঠানোর উল্লেখ রয়েছে। এবং তার পাশাপাশি রবীন্দ্রনগরের নতুন আইসির পদে নিয়ে আসা হচ্ছে সুজন কুমার দেখে। মালদার রতুয়াতে সার্কেল ইন্সপেক্টর পদে ছিলেন এতদিন ধরে, এবং তাকেই কিন্তু এখন রবীন্দ্রনগরের নতুন আইসির দায়িত্বে নিয়ে আসা হচ্ছে। তবে শুধুমাত্র কিন্তু রবীন্দ্রনগরের আইসিকে সরানো হয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি মহেশতলার এসডিপিও পদের দায়িত্বে ছিলেন কামরুজ্জামান মোল্লা, তাকেও কিন্তু স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং তার পরবর্তীতে সেই জায়গাতে অর্থাৎ মহেশতলার এসডিপিও পদে নিয়ে আসা হয়েছে সৈয়দ রেজাউল করিমকে, যিনি রাজারহাটের আইসির দায়িত্বে ছিলেন, এসিপি পদমর্যাদার একজন অফিসার। তাকেই কিন্তু এখন এসডিপিও মহেশতলা হিসেবে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই মর্মে কিন্তু ইতিমধ্যেই অর্ডার ইস্যু হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং আইসি তাকে সরিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিং এ পাঠানো হয়েছে, কিন্তু পুলিশ বলছে এটা রুটিন বদলি। সব রুটিন গুলো ঘটনা ঘটার পরে প্রযোজ্য হয় কেন? রুটিন যদি বদলি হবে তাহলে আরো 50টা থানার ওসি বদলি হবে একসাথে। রুটিন যদি হবে তাহলে 50টা থানার ওসি বদলি হবে। মুকুল মিয়ার মতন লোককে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তাকে বদলি করে যে অশান্তিটা সেই লোকটা এখানে লাগিয়ে গেছে, এতটা অপদার্থ একটা লোক যে দায়িত্ব নিয়ে এখানে অশান্তি লাগিয়েছে। এই বলছি ওর সঙ্গে আরো একটা স্যাঙ্গাত আছে ওই থানায়, তার নাম রাহুল। এরা মিলে এই ধরনের ঘটনা ওইখানে দীর্ঘদিন ধরে ঘটছে। তাকে এখন দার্জিলিং এ পাঠানোর অর্থ হচ্ছে ওখানে দার্জিলিং এ ওখানে তৃণমূল শক্তিশালী নয়, তৃণমূলকে শক্তিশালী করতে ওখানে এবার পুলিশ রাজ কায়েম হবে। কিন্তু মুশকিল হচ্ছে যেখানে দার্জিলিং এ বিভিন্ন সমস্যায় অলরেডি জর্জরিত, সেখানে এর মতো একটা অপদার্থ অফিসার পাঠালে ওখানকার সমস্যাও আরো বাড়বে। যে এই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল সামলাতে পারে না, সে গেছে দার্জিলিং সামলাতে। মানে যে হেলে ধরতে পারে না তাকে ধরতে দিয়েছে কেউটে। এর থেকে বোঝা যায় সরকারের উদ্দেশ্যটা কি। সরকারের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, এখানে তোমার কাজ হয়ে গিয়েছে, এবার নিউ প্রজেক্ট দার্জিলিং। দার্জিলিং এ তৃণমূল দুর্বল, ওখানে তোমায় শক্তিশালী করতে হবে। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি, এবং সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। মালদার রতুয়ার কথা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। এই রতুয়াতেও কিন্তু অশান্তি হয়েছিল, প্রবল অশান্তি হয় এই রতুয়াতেও। আর সেই রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের আপডেট যা আসছে, রবীন্দ্রনগরে আপনারা জানেন যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ কোন জায়গায় পৌঁছয় এবার সেই রবীন্দ্রনগরে যে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল তারপর সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। আর এই রতুয়া, মালদার রতুয়া, সেখানেও আপনারা জানেন যে প্রবল সেখানেও অশান্তি হয়, এবং সেই রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকেই করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, রবীন্দ্রনগরে প্রবল অশান্তি হয়, সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে, এবার সেখানকার আইসি তাকে সরানো হলো, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এটা রুটিন বদলি। তৃণমূলের ঘরের খেলা। মুখ্যমন্ত্রীর অনুগামীরা যেখানে যেমন রিপোর্ট দেন, রতুয়া
আইসির অপরাধ ধরা পড়ে গেছে, তাকে এলাকা থেকে সরাতে হবে। দেব কোথায়? রবীন্দ্রনগর। কেউ করে নাকি এসব? রবীন্দ্রনগর ধরা পড়ে গেছে, তাকে দেবো কোথায়? দার্জিলিং। আর রবীন্দ্রনগরে নিয়ে আসবো কাকে? এই একই রকম অপরাধে যারা ইন্ধন দিয়েছে সে রতুয়ার আইসি, তাকে নিয়ে আসবো। কেন? আসলে তৃণমূল চায় বিভাজনের এই মনোভাব যত থাকবে তত তৃণমূলের লাভ, বিজেপিরও লাভ। বিজেপি আর তৃণমূল দুজনে মিলে এমন ভাবে চলছে যে রাজ্যে বিশেষ করে তৃণমূলের সরকার আইন শৃঙ্খলা বলে কোনো বস্তু থাকছে না, আইনের শাসন থাকছে না। মুখ্যমন্ত্রীর যো খুশ তেমন করে সব চলতে হবে, তাতে মানুষ মরলে মরুক, ভাঙাভাঙি হোক, খুশি মতো যা খুশি হোক। আর ছেলেমেয়েরা লেখাপড়া রাস্তায় বসে আছে, চাকরি কেনা হচ্ছে, এসব থেকে মানুষের মুখ বা মন যদি ডাইভার্ট করে দেওয়া যায় জাত ধর্ম আর তুলসী গাছ নিয়ে, তাহলে সবচাইতে সুখী হবে তৃণমূল। বিজেপিও তাই চায়, তৃণমূলও তাই চায়। কোথায় আইসি বদল? কোনটা কি মানুষের জন্য, আইনের জন্য? না, শাসকের পক্ষে কে কত দালালি করতে পারবে তার মতন করে এই সমস্ত পদোন্নতি হচ্ছে অথবা ট্রান্সফার হচ্ছে। বেশ, ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে। রুটিন বদলি দাবি পুলিশের। রবীন্দ্রনগরে আপনারা জানেন যে কিভাবে সংঘর্ষ হয়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় তুলসী মঞ্চকে কেন্দ্র করে, দোকানকে কেন্দ্র করে, এবং তারপরেই সেখানকার রবীন্দ্রনগরের আইসিকে সরিয়ে দেওয়া হলো। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে, কিন্তু তার জায়গায় নিয়ে আসা হলো রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস নেতা। অধীর বাবু, আমি আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, রবীন্দ্রনগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেখানে আইসি তাকে সরানো হলো। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা রুটিন বদলি, কিন্তু সেখানে আনা হলো রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে, যে রতুয়া আমরা দেখেছিলাম কিছুদিন আগে প্রবল অশান্তি সেখানেও ছড়িয়েছিল। কিছুই না, এটা একটা মানে মেরে বউকে শাসন করার গল্প আর কি। মানে পুলিশ মার খেলো, মার খাওয়ার পর পুলিশের সাজা হলো। তার মানে পুলিশকে সাজা পেতে গেলেও মার খেতে হবে, পুরস্কার পেতে গেলেও মার খেতে হবে। মার ছাড়া, অশান্তি করা ছাড়া, অন্যায় করা ছাড়া পুলিশের কোনো পদোন্নতি নেই। রাজ্য সরকারের নিজের ব্যর্থতা থাকছে না কেন? পুলিশ কিন্তু মমতা ব্যানার্জি, তিনি কি জানেন না কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে, কে করিয়েছে, কার প্রশ্রয় হয়েছে, আর কেন এই পুলিশটার উপরে খাড়া চাপানো হচ্ছে? যেমন করে বোলপুরের আইসি, তেমন করে রবীন্দ্রনগরের, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে অকারণে বারবার করে বলির পাঠা বানানো হচ্ছে। পুলিশকে বলে দেওয়া হোক যে তোমরা স্বাধীনভাবে আইন শৃঙ্খলা রক্ষা করো, যদি সেটা না পারো অ্যাকশন নেবো। তাহলে দেখুন কাল থেকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, রবীন্দ্রনগরে আপনি দেখেছেন নিশ্চয়ই যে কিভাবে সংঘর্ষ হয়েছিল, এবং তারপরে এই দুই গোষ্ঠীর সংঘর্ষে সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি, তাকে পাঠানো হলো দার্জিলিংয়ে, এবং রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। পুলিশ বলছে নাকি এটা রুটিন বদলি। দেখুন, প্রথম কথা, পুলিশের এই ট্রান্সফার ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস, এই কথাটাই লেখা থাকে। কিন্তু আমার কি মনে হয় যে বদলি করলে ওখানকার সিচুয়েশনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, আমাদের যে উভয় সম্প্রদায়ের সাথে শান্তিটা ফিরে আসবে। এর আগে তাহলে মুর্শিদাবাদ বলুন, অন্যান্য যে মালদাতে বলুন, বিভিন্ন জায়গায় কত ওসি বদলি হয়েছে, কত ওসিকে সাসপেন্ড করেছে, অ্যাটমসফিয়ার কি চেঞ্জ হয়েছে? আমার তো মনে হয় না, বরঞ্চ সিচুয়েশন ইজ এক্সপ্লোসিভ এন্ড মাউন্টিং হাই। যে আজকে উভয়ের মধ্যে যে আজকে মানে যে ভাবধারাটা শুরু হয়েছে, যে শ্রেণীসূত্র হিসাবে যেটা আলোচনা হচ্ছে, সেটা কি পরিবর্তন হবে? আপনাকে একটা কথা সত্যি করে বলি যে রবীন্দ্রনগর থানা ঠিক মানে 22 হাত দূরেও নয়। যে ঘটনাটা ঘটেছিল, আচ্ছা আজকে কি থানা পারতো না? চোখ বুজে আছে। কারণ একটা আপনি জানেন যে বুধবার দিন মেটিয়াপুরে যে সমস্ত জামা কাপড়ের দোকানগুলো বন্ধ থাকে। বৃহস্পতিবার যে মবটা এসেছিল, সেই ক্ষেত্রে আপনি দেখুন এমএলএ যে খালেক মোল্লা, আমার আজও মনে আছে, যা হয়েছে একেবারেই কাম্য নয়। কে শাসক দলের এমএলএ মিস্টার দুলাল দাস, খুবই মর্মান্তিক। 2026 সালে মহড়া চলছে, এগুলো কি
মন গড়া কথা বলছে। অতএব আমার মনে হয় সম্প্রীতির চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু আজকে এগিয়ে যাওয়া দরকার, শুধু পুলিশ বদলি করলে কিন্তু হবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। যদিও তা নিয়ে আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে, এবং তিনিও সন্দেহ প্রকাশ করছেন যে এরপরেও রুটিন বদলি যদি হয়েও থাকে, যদি বদলি হয়েও থাকে, তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে, এই বিষয়টা নিয়ে সংশয় রয়েছে। তারও কথা বলছিলাম তার সঙ্গে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ হয় তারপর আইসিকে সরিয়ে দেওয়া হলো, তাকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, TV9 বাংলার খবরের জোর। বাংলাদেশি নিউটনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। ওপারের কোটা আন্দোলনকারীর নাম বাদের নির্দেশ জেলা শাসকের। ওপারের নাগরিক হয়েও কাকদ্বীপের ভোটার নিউটন দাস 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মুখ ছিলেন নিউটন। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দেখো, বাতিল হতে চলেছে বাংলাদেশের কোটা আন্দোলনকারী যে কাকদ্বীপের যে ভোটার নিউটন দাসের ভোটার কার্ড। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমা শাসকের কাছ থেকে দফায় দফায় অর্থাৎ দু দফায় রিপোর্ট নিয়েছে নিউটন দাস। কবে ভারতবর্ষে এসেছিল, কবে ভোটার কার্ড হয়েছে, কার মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন, সমস্ত তথ্য বিএলওর মাধ্যমে নেওয়ার পর ইতিমধ্যেই কিন্তু নিউটনের ভোটার কার্ড অর্থাৎ ভোটার তালিকায় নাম বাতিল হতে চলেছে। এবং সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তুমি জানো যে বাংলাদেশের কোটা আন্দোলনকারীর মুখ নিউটন দাস, সে কিন্তু বাংলাদেশের নাগরিক। তারপরেও কিভাবে কাকদ্বীপের ভোটার তালিকায় নাম উঠলো, শুধু নিউটন দাস নয়, তার দাদা তপন দাস কিভাবে নাম তুললো ভারতবর্ষের অর্থাৎ কাকদ্বীপের ভোটার তালিকায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। এবং নির্বাচন কমিশনের যে গাফিলতি তা নিয়ে কিন্তু একাধিকবার বিরোধী থেকে শাসক সবাই কিন্তু সরব হয়েছিল। তারপরেই একাধিক তদন্তের পর কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল হতে চলেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। বেশ, নজর রাখো শুভেন্দু, আপাতত ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, TV9 বাংলায় প্রথম এই খবর ব্রেক করে। TV9 বাংলার খবরের পরই সুর চড়িয়ে আসরে নামে বিজেপি। মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে অবশেষে পদক্ষেপ। ওপারের কোটা আন্দোলনকারী, তার নাম এপারে ছিল এবং তার নাম ইতিমধ্যেই বাতিল হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে ভোটার তালিকা থেকে। ওপারের কোটা আন্দোলনকারীর নাম বাদের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ওপারের নাগরিক হয়েও কাকদ্বীপের ভোটার এই নিউটন দাস 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মুখ এই নিউটন। TV9 বাংলায় প্রথম এই খবর ব্রেক করে। TV9 বাংলার খবরের পরই সুর চড়িয়ে আসরে নামে বিজেপি এবং তারপর মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে অবশেষে পদক্ষেপ। বাংলাদেশি নিউটনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ, এই মুহূর্তের বড় খবর। আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে 78 জন বিদেশির নাম। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি ইডি সূত্রে খবর, এই 78 জনের সকলেই রানাঘাট, মধ্যমগ্রাম, চাকদা এলাকার ভোটার তালিকাভুক্ত। ইডির দাবি, আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। সন্দেহজনক 78 জন বিদেশির নাম দিয়ে কমিশনের চিঠি এবং ইডির দাবি, আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে 78 জন বিদেশির নাম, সংখ্যাটা 1-2 নয়, সংখ্যাটা 78 জন। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি ইডির। এরা কারা? সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এই আজাদের বিরুদ্ধে ইডি আদালতে চার্জশিট জমা দিয়েছে, বিস্তারিত জানবো সুজয় থেকে। সুজয়, গতকাল বিচার এজলাসে ইডি তরফ থেকে এই চার্জশিট জমা দেওয়া হয়, সেখানে আজাদ হোসেন, যে পাকিস্তানি নাম আজাদ হোসেন এবং ভারতীয় আজাদ মল্লিক ছিল, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং 79 পাতার চার্জশিট আজাদকে গ্রেফতারের ঠিক 59 দিনের মাথায় ইডির তরফ থেকে দেওয়া হয়েছে। এবং যে চার্জশিটে ইডি উল্লেখ করেছে যে এই পাসপোর্ট জালিয়াতির কিংপিন এই আজাদ, সে গোপনে সে ভারতে এসে ভিসা এক্সপায়ার করার পরেও সে এই কারবার চালাচ্ছিল। 500-র বেশি জাল পাসপোর্ট সে তৈরি করেছে, তার পাশাপাশি ভিসা জালিয়াতির সঙ্গেও সে যুক্ত রয়েছে এবং এই সমস্ত বেআইনি
বেআইনি কারবারের মাধ্যমে 50 কোটি টাকা সে নিজের পকেটে পড়েছিল এবং সেই টাকা বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠিয়েছিল। অন্যত্র কোনো দেশের কাছে বা কোনো রকম কোনো টেরার ফান্ডিং এর জন্য এই টাকা ব্যবহার করা হয়েছে কিনা সেটাও ইডি তদন্ত করে দেখছে। এটা প্রথম চার্জশিটে, পরবর্তীতে তদন্ত চলবে। ইডি পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটে তার বিরুদ্ধে আরো তথ্য পেশ করবেন তদন্তকারীরা। বেশ, নজর রাখো সুজয়, ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে 78 জন বিদেশির নাম ভোটার লিস্টে। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি ইডির। ইডি সূত্রে খবর, এই 78 জনের সকলেই রানাঘাট, মধ্যমগ্রাম, চাকদা এলাকার ভোটার তালিকাভুক্ত। ইডির দাবি আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। কমিশনের চিঠি দিয়েছে ইডি। এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, ভয়ঙ্কর তথ্য সামনে আসছে যে আজাদের ফোনের মধ্যে কারি কারি পাক নাম্বার ছিল। এবার সেই আজাদ যোগে নিউটন, যাকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে, তার পরিচয়পত্র, তার ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে যে নিউটন আদতে বাংলাদেশি বাসিন্দা। তোমাকে জানিয়ে রাখি, যে মুহূর্তে এই আজাদ গ্রেফতার হয়েছিল সেই সময় ইডি 2টি চিঠি পাঠায়, যেখানে 23 জন, প্রথমের চিঠিতে 23 জন এবং পরের চিঠিতে 55 জনের নামের তালিকা পাঠানো হয় নির্বাচন কমিশনে। সেখানে বলা হয় যে এই বাসিন্দারা যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছে তারা আদতে কি সত্যি ভারতীয়? নির্বাচন কমিশন আপাতত এই বিষয়ে তদন্ত করছে। তবে নিউটন, তার যে ভোটার পরিচয় সেটা দেখা গেছে সেটা সে সম্পূর্ণভাবে বাংলাদেশি নাগরিক, তাই সেটা বাতিল করা হয়েছে। আজকেরও আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন কর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানালেন তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে যদি কোনো রকম তথ্য পাওয়া যায় তাহলে আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনও নয়, একেবারে সরাসরি এই নির্বাচন কমিশন দফতর থেকে এই 55 এবং 23 মোট 78 জনের গোটা তালিকা বাদ দিতে পারে নির্বাচন কমিশন। বেশ, নজর রাখো শ্রাবন্তী, ধন্যবাদ।